আমাদেরকে গোল সেটিংটা করা দরকার আছে। প্রত্যেকটা মানুষের চাহিদা আলাদা আলাদা রয়েছে, প্রত্যেকটা মানুষের সিচুয়েশন আলাদা আলাদা রয়েছে, প্রত্যেকটা মানুষের স্বপ্ন আলাদা রয়েছে। তো আমার স্বপ্ন কি রয়েছে, আমার ড্রিম কি রয়েছে, এই অনুপাতে গোল সেটিংটা করাটা খুব দরকার আছে। কেন বলছি, তার কারণ হচ্ছে যদি আমার লাইফে যদি গোল সেটিং না থাকে, একটা কথা বলে যে যদি একটা জাহাজ তার যদি লক্ষ্য ঠিক না থাকে তাহলে সে কোনোদিন বন্দরে এসে পৌঁছাতে পারে না, কারণ নদী যেদিকে বয়ে নিয়ে যাবে তাকে সেদিকেই বয়ে যেতে হবে। বাট আমরা এখানে তো অনেকে আছি যারা নৌকা চড়েছি, কারা কারা আছি যারা নৌকা চড়েছি একটু হাত তুলবো। অনেকেই আছি আমরা নৌকা চড়েছি। যে শোনো, যখন আমরা নৌকা চড়ি তখন দেখা যায় এই যে যদি আমরা দেখি যে নদী এভাবে রয়েছে, নদীর স্রোত যদি এভাবে হয়, আমি এখান থেকে উঠতে চাইছি এই বন্দরে, মানে এখানে তো আমি মানে নামতে চাইছি, তো নৌকা এভাবে নিয়ে গিয়ে এভাবে আসে বা এভাবে নিয়ে গিয়ে এভাবে আসে। যে শোনো, বাট যদি আজকে সেই নৌকাটার কোনো লক্ষ্য স্থির না থাকতো, ওই একই সঙ্গে যখন নদীতে যখন নৌকা বয়ে যাচ্ছে সেই একই সঙ্গে নদীতে কিন্তু আবর্জনা বয়ে যায়, যায় কি যায় না? আবর্জনার কিন্তু কোনো লক্ষ্য থাকে না। তার জন্য কি হয়, নদী যেদিকে বয়ে যায় আবর্জনা সেদিকেই বয়ে যায়। কিন্তু নৌকাটার লক্ষ্য থাকে বলে হাজার সারাউন্ডিং, হাজার খারাপ পরিস্থিতি আসার পরেও সে কিন্তু তার নিজের লক্ষ্যে পৌঁছায়। তো আমাদের লাইফের ক্ষেত্রে ঠিক সেম টু সেম। লাইফে প্রবলেম এমন কোনো মানুষ নেই যার লাইফে প্রবলেম নেই। প্রত্যেকটা লাইফে প্রবলেম আছে, প্রত্যেকটা লাইফের প্রবলেম আলাদা আলাদা। বাট যদি আমার কাছে লাইফে কোনো লক্ষ্য স্থির থাকে, যদি আমার লাইফের কোনো গোল সেটিং থাকে, তাহলে পরিস্থিতি আমাকে কিচ্ছু করতে পারবে না। বাট যদি আমার কাছে লাইফে কোনো গোল সেটিং না থাকে, যদি আমার লাইফে কোনো লক্ষ্য স্থির না থাকে, তাহলে প্রত্যেকটা মুহূর্তে আমাকে পরিস্থিতি চালনা করবে, অর্থাৎ আমাকে সারা জীবন পরিস্থিতির দাস হয়ে কাটাতে হবে, যেটা প্রচুর মানুষদের সঙ্গে ঘটে। এবার চয়েস ইজ ইয়োর্স, তুমি পরিস্থিতির দাস হয়ে কাটাবে নাকি বাকি লাইফটাকে পরিস্থিতির এগেইনস্টে গিয়ে সেই পরিস্থিতিটাকে তুমি বদলাবার চেষ্টা করবে। কারণ এই ব্যাপার নিয়ে আমরা একটা কাহিনী শুনেছিলাম যে একবার একটা পাত্রতে 3টে পাত্র রাখা রয়েছে, একটা পাত্রতে একটা ডিম রাখা রয়েছে, একটা পাত্রতে একটা আলু রাখা রয়েছে। তো যখন গরম জলের ওপরতে, গরম জলের মধ্যে যখন ডিমটাকে দেওয়া হলো, তখন ডিমটা কি হয়, গরম জলেতে যদি ডিমটা দেওয়া হয় তাহলে সেটা কি হয়, কি হয়, গরম জলেতে ডিম দিলে সেদ্ধ হয়ে যায়, শক্ত হয়ে যায়। যে ডিমটা আগে তুলতুলে ছিল সেই ডিমটা শক্ত হয়ে যায়। ঠিক সেম টু সেম গরম জলেতে যদি আলুটাকে দেওয়া হয়, যে আলুটা শক্ত ছিল সেটা কি হয়ে যায়, সেটা নরম হয়ে যায়, যায় কি যায় না? আর সেই গরম জলেতে যদি চা পাতাকে দেওয়া হয় তাহলে সে জলের রূপই চেঞ্জ করে দেয়। চয়েস ইজ ইয়োর্স, পরিস্থিতি সিচুয়েশন সবাইকার সঙ্গে সেম টু সেম, সেম টু সেম। তোমার মধ্যে চা পাতা হওয়ার ক্ষমতাটা রাখতে হবে যে গরম জলের আকার চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রাখে। তো লাইফে গোল সেটিং করাটা খুব দরকার রয়েছে। পরিস্থিতি, অনেকে বলে আমার সঙ্গে ভগবান এত খারাপ পরিস্থিতি কেন ঘটায়, একবার ভেবে দেখো। এই নিয়ে একটা ব্যাপার আমরা এর আগে অনেকবার কাহিনীটাকে বলেছি যে কর্ণ আর শ্রীকৃষ্ণের কাহিনী। যখন কর্ণ যখন শ্রীকৃষ্ণের কাছে আসছে, তখন শ্রীকৃষ্ণের কাছে এসে বলছে যে হে প্রভু, আমার সঙ্গে এত খারাপ কেন ঘটে, হে প্রভু আমার সঙ্গে এত খারাপ পরিস্থিতি কেন ঘটে। জন্মানোর পর থেকে আমাকে আমার মা গঙ্গায় ভাসিয়ে দিয়েছে, আমি আমার মাতৃ পরিচয় পাইনি, পিতৃ পরিচয় পাইনি। আমি যখন শিক্ষা নিতে গেছি গুরু গৃহেতে, তখন সেই গুরু আমাকে শিক্ষা দেয়নি। কেন? কারণ আমি একজন সুদপুত্র ছিলাম বলে। তারপরে তো যখন আমার রাজ্যাভিষেক হওয়ার সময় ছিল, তখন আমাকে রাজ্য দেওয়া হয়নি, আমাকে সুদপুত্র বলে সেখান থেকে বার করে দেওয়া হয়েছে। আমার সঙ্গে এত খারাপ সিচুয়েশন, আমার সঙ্গে এত খারাপ পরিস্থিতি কেন হয়, হে ভগবান আপনি কিছু বিচার করুন। তো সেই সময় শ্রীকৃষ্ণ একটা কথা বলছেন যে তুমি ভাবছো তোমার সঙ্গে এত খারাপ পরিস্থিতি ঘটেছে, একবার আমার কথা ভেবে দেখো। জন্মানোর পরেই আমাকে ওখান থেকে আমি বাবা মাকে পরিচয় আমি পাইনি। বাবা মাকে আমার জন্ম হয়েছিল কারাগারেতে। আমরা জানি তো শ্রীকৃষ্ণের জন্ম কারাগারেতে। আমার জন্ম হয়েছে কারাগারেতে। যে সময় আমার রাজমহলে খেলা করার বয়স, সেই সময় আমাকে কোনো এক প্রত্যন্ত গ্রামে গোয়ালার ঘরেতে বসে বসে আমাকে গরু চড়িয়ে দিন কাটাতে হয়েছে। তো আমার লাইফের সঙ্গে কি খারাপ পরিস্থিতি আসেনি? যাকে আমি সব থেকে ভালোবেসে এসেছি সেই মানুষটাকেও আমি আমার কাছে পাইনি, না তাকে আমাকে হারাতে হয়েছে। জীবনেতে আমার সঙ্গে কি খারাপ পরিস্থিতি ঘটেনি? তো সুতরাং খারাপ পরিস্থিতি আমাদের সঙ্গে ঘটেছে। খারাপ পরিস্থিতিকে নিয়ে যদি তুমি পড়ে থাকো, তাহলে তুমি কোনোদিন তোমার ভালো পরিস্থিতি আনতে পারবে না। সুতরাং যেটা ঘটে গেছে, যেটাতে তোমার কন্ট্রোল নেই, সেটা নিয়ে ভেবে লাভ নেই। যেটা তুমি পারো সেটাকে তুমি করো। আমাদের হাতে কর্ম করার অধিকার আছে, ফল দেওয়ার অধিকার তো অপরমা দেবেন। তো সুতরাং আমাদের প্রত্যেকটা লাইফে গোল সেটিং করা দরকার আছে। যদি আমার লাইফে গোল সেটিং না থাকে যে আমি কি চাইছি, আমার লাইফের পারপাস কি রয়েছে, ভগবান আমাকে মানুষ করেই কেন পাঠালো, যদি আমার কাছে এই পারপাসটা ক্লিয়ার না থাকে, তাহলে সারা জীবন তুমি পরিস্থিতির দাস হয়ে থাকবে।
সুতরাং আমাদের ফার্স্ট কাজ যেটাকে রয়েছে সেটা হচ্ছে গোল সেটিং। পারবো এটাকে আমরা করতে? যার লাইফে যা যা গোল আছে, যার লাইফে যা যা ড্রিম আছে, কারণ লাইফ একটা, ভগবান লাইফ একটা দিয়েছে, পরের জন্য মানুষের জন্মাতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। তাহলে একমাত্র পৃথিবীতে একটাই জীব আছে যারা জীবনটাকে উপভোগ করে, সেটা হচ্ছে মানুষ। তাহলে পৃথিবীর সব থেকে লাকিয়েস্ট প্রাণী হিসেবে আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি, তাহলে সেই জায়গা থেকে নিজেদের লাইফের সম্পূর্ণটা ভোগ করতে হবে কি হবে না? এবং সব থেকে বড় আরো লাকি আমরা এই কারণের জন্য, কারণ আমরা এমন একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছি যেখান থেকে জিরোকে হিরো বানানোর মতো ক্ষমতা রাখতে পারি। একবার ডিগ্রেড হয়ে যাবে এই প্ল্যাটফর্মে দিয়ে। এবার গোল সেটিং করবার পরেতে কি করতে হয়? গোল সেটিং করবার পরেতে আমাদেরকে সলমান খানের কমিটমেন্ট করতে হবে। सलमान खान একটা কমিটমেন্ট ছিল না, मैंने एक बार जो कमिटमेंट कर लिया तो खुद का भी नहीं सुनता। কি সিনেমা ডায়লগ ছিল না? ওয়ান্টেড, তাই তো নাকি? যে मैंने एक बार जो कमिटमेंट कर लिया तो खुद का भी नहीं सुनता। ওরা তুমি একবার কমিটমেন্ট করে নিয়েছে যে আমি কোনোদিন বিয়ে করব না, এখনো করেনি। যাই হোক, ওটা আলাদা ব্যাপার। তো জেনারেলি যেটা রয়েছে, তো সলমান খানের কমিটমেন্ট আমাকে করতে হবে যে লাইফে যেটা আমি গোল সেটিং করেছি, আমার এটা চাই তো চাই, বাই হুক অ্যান্ড বাই হু, এটার সঙ্গে নো কম্প্রোমাইজ। আমার লাইফে আমি গাড়ি, বাড়ি, ন্যাশনালিটি, ফরেনটি, আইডেন্টিফিকেশন, আমার লাইফে আমি যা যা কিছু চাইছি, আমার লাইফ একটা, সুতরাং এই লাইফে আমি সব কিছুকে অ্যাচিভ করবো এবং তার জন্য যা করতে হয় তাই করবো। রেডি আপনার প্রত্যেকে? এই কমিটমেন্টটা করতে হবে আমাকে, ফার্স্ট কমিটমেন্ট করতে হবে। এবং কমিটমেন্ট যখন করবে, একটা জিনিস বারবার খেয়াল রাখবে যে কমিটমেন্ট কেন করা দরকার আছে। এর পিছনেতেও একটা কারণ আছে। তার কারণ হচ্ছে একটা কথা বলে যে পৃথিবীতে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটার নাম হচ্ছে দ্য পাওয়ার অফ लॉ ऑफ अट्रैक्शन। যে अगर किसी चीज को तुम सच्चे दिल से चाहो तो पूरे कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। ये सुनो, অর্থাৎ যদি কোনো জিনিসকে তুমি সত্যিকারের মন থেকে চাও, তাহলে 100% গ্যারান্টি সেই জিনিসটাকে পাওয়ার জন্য উপরওয়ালা তোমাকে সাথ দেবে। কিভাবে, কখন, তোমার সঙ্গে কিভাবে মিরাকেল ঘটবে তোমার কোনো আইডিয়া নেই। যার জলজান্ত উদাহরণ আমরা দেখতে পাই সচিন তেন্ডুলকরের ল অফ অ্যাট্রাকশন। নিশ্চয়ই আমরা যারা যারা ক্রিকেট বুঝি, যারা যারা ফুটবল খেলি মানে বুঝি, তারা আমরা দেখেছিলাম যে মেসির ল অফ অ্যাট্রাকশন কি ছিল আর সচিন তেন্ডুলকরের ল অফ অ্যাট্রাকশন কি ছিল। সচিন তেন্ডুলকর 2003-এ সচিন তেন্ডুলকরের জীবনেতে একটাই শুধু আফসোস ছিল যে আমি গোটা ওয়ার্ল্ডের 1 নম্বর ব্যাটসম্যান, আমি ওয়ার্ল্ডের 1 নম্বর প্লেয়ার, আর আমার ইন্ডিয়াকে এত কিছু দিয়েছি, আর আমার জীবনে একটা ওয়ার্ল্ড কাপ থাকবে না, আমার লাইফে একটা ওয়ার্ল্ড কাপ থাকবে না। সেটা ছিল তার জীবনের সব থেকে বড় আফসোস। 2003-এর ওয়ার্ল্ড কাপেতে ইন্ডিয়া ফাইনাল পর্যন্ত পৌঁছায়, প্রত্যেকটা ম্যাচ জিততে জিততে, শুধুমাত্র এর আগেও গ্রুপ স্টেজের ম্যাচেতে অস্ট্রেলিয়ার সঙ্গে হারে এবং ফাইনাল ম্যাচেতে গিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে যায়। সচিন তেন্ডুলকর, গোটা ইন্ডিয়ার স্বপ্ন চুরমার হয়ে যায়, সচিন তেন্ডুলকরের স্বপ্ন চুরমার হয়ে যায়। তারপরে তো তিনি ছাড়েন না, 2007 বিশ্বকাপের জন্য আবার তিনি নিজেকে প্রিপারেশন করেন। প্রচুর প্লেয়ার আছে, যে অনেক সিনিয়র প্লেয়ার, একসঙ্গে থাকা প্লেয়ার 2007 বিশ্বকাপের পর প্রত্যেকটা অবসর নিয়ে নেয়। 2007 ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স ইন্ডিয়ার খুব খারাপ করে। সচিন তেন্ডুলকর তখনও হাল ছাড়েন না। তার চোখেতে একটাই জিনিস ছিল যে ওয়ার্ল্ড কাপ আমি নিয়ে জায়গা করবো। 2011 ওয়ার্ল্ড কাপ ম্যাচ, সেই সময়তে সচিন তেন্ডুলকরের ছিল, গোটা ওয়ার্ল্ড কাপ ম্যাচেতে সচিন তেন্ডুলকরের বিশাল পারফরমেন্স ছিল না। গোটা ম্যাচেতে যুবরাজ সিং অসাধারণ পারফরমেন্স করে দিয়ে ম্যান অফ দ্য সিরিজ হয় এবং মহেন্দ্র সিং ধোনি ম্যান অফ দ্য ম্যাচ হয়। সচিন তেন্ডুলকরের হাতে বিশ্বকাপ উঠে আসে এবং সচিন তেন্ডুলকরের ল অফ অ্যাট্রাকশনের ফলে তার হাতে ওয়ার্ল্ড কাপ আসে এবং তার স্বপ্ন পূরণ। दिस इज द पावर ऑफ लॉ ऑफ अट्रैक्शन। अगर किसी चीज को तुम सच्चे दिल से चाहो तो पूरे कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। কোথায়, কখন, কার সঙ্গে, কিভাবে তোমাকে ওটা পাইয়ে দেবে বড়রা, তোমার কোনো আইডিয়া নেই। সুতরাং কমিটমেন্ট করো যে এটা আমার চাই তো চাই, উপরওয়ালার কাছে কমিটমেন্ট করো যে এটা আমার চাই তো চাই, হে ভগবান এটা আমার চাই তো চাই। কিন্তু ল অফ অ্যাট্রাকশনের একটা সিম্পল রুলস রয়েছে, সেটা হচ্ছে তোমাকে সেটাকে মন থেকে চাইতে হবে। এবার আমরা অনেক সময় বলি যে আমরা তো অনেক কিছু চাইছি কিন্তু পাচ্ছি না। কেন পাচ্ছি না? এই কারণের জন্য, যখন আমরা কোনো জিনিসকে পাওয়ার জন্য, তার জন্য যা কিছু করতে হয় সেটা করবার জন্য যেদিন রেডি থাকবো, সেদিন জানতে হবে সেই জিনিসটার জন্য আমি মন থেকে চাইছি। ইয়েস অটো। কারণ স্কুলে ফার্স্ট হতে সবাই চায়, কিন্তু ফার্স্ট সেই হয় যে ফার্স্ট হওয়ার জন্য যতক্ষণ পড়তে হয় ততক্ষণ পর্যন্ত পড়ে। ইয়েস অটো। তো সুতরাং সাকসেস পাওয়ার জন্য যদি আমি সত্যিকারের সেটাকে চাই, তাহলে 100% গ্যারান্টি সেই জিনিসটা আসবে যদি আমি সত্যিকারের মন থেকে চাই। 100% গ্যারান্টি কোথায়, কিভাবে তোমার সঙ্গে ঘটবে তোমার কোনো আইডিয়া নেই। সিরিয়াসলি বলছি, আমার লাইফের ক্ষেত্রে এটাকে আমি দেখেছি। যখন আমরা
এই প্ল্যাটফর্মে আসার আগে সত্যি কথা বলতে কি ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ক্রিকেটার হওয়ার, কারণ আমার এই নর্মাল চাকরি করবো, নর্মাল লাইফস্টাইল মেনটেন করবো, এই খেয়ে পরে বেঁচে থাকা এই জীবন আমার ভালো লাগে না। অনেকে বলেন আমার খেয়ে পরে বেঁচে থাকাটাই হচ্ছে সব থেকে ভালো। আমি মনে করি যে এরকম ভাবে বেঁচে থাকার থেকে তো এই তার জন্য এত পড়াশোনা এত কষ্ট করার থেকে অনেক ভালো হচ্ছে যে যেটা তুমি নর্মাল লাইফ যেটাকে চাইছো তার জন্য এত কিছু করার দরকারই নেই। সিম্পল ফান্ডামেন্টাল ব্যাপার। তো এই আমাদের এখন দেশে যা চলছে, অনেক পলিটিক্যাল লিডারদের উপর আমাদের ভেতরে অনেক রাগ আছে কি না? কিছু ব্যাপার নেই, একটা যে কোনো একটা সবাই যাও, একটা ফট করে চড় দাও, দেখো সঙ্গে সঙ্গে পুরো মিডিয়া তোমার কাছে সামনে ছিল। বলুন আপনার চড় মেলার পরে ফিলিংসটা কেমন হচ্ছে, বলুন আপনার কি ব্যাপারটা হচ্ছে, মানে কি ফিলিংসটা হচ্ছে, আপনি মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে চড়টা মেরেছে, আপনার কতটা আরাম লেগেছে, মানে এই ওভারঅল মানে তুমি রাতারাতি ভাইরাল হয়ে যাবে, ফেমাস হয়ে যাবে, তুমি রাতারাতি ফেমাস হয়ে যাবে, মানে যে ফেমাস আইডেন্টিফিকেশন, তুমি রাতারাতি ফেমাস হয়ে যাবে। শুধু তাও নয়, তোমাকে নিয়ে গিয়ে কোথায় রাখবে, তোমাকে নিয়ে গিয়ে জেলেতে রাখবে। তার মানে তোমাকে ঘরের চিন্তা করতে হবে না, তোমাকে ঘর দিয়ে দিল, কি জন্য জেলাতে রাখবো মানে তোমাকে সেখানে ভালো জামায়াত দরকার, খাওয়া দাওয়া করবে। হ্যাঁ, এবার দু একটু মারধর করতেই পারে, কথোপকথন করবে, তারপরে আস্তে আস্তে করে ও আরো সব কিছু করবে। তো তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানে তো করে দেবে। সিরিয়াসলি বলছি, যা সার্ভিস পাওয়া যায় না। আমি আমাদের একটা ভাই কাল হসপিটালে ভর্তি ছিল, তো যখন হসপিটালে গেছি তখন দেখছি যে একটা গাড়িতে করে একটা কয়েদিকে নিয়ে আসলো, মানে 4 জন পুলিশ আছে আর একটা কয়েদিকে নিয়ে আসলো, ঠিক আছে? তো কয়েদিটার হাতে হাত পড়া, তো কয়েদিটাকে নিয়ে এসেছে, বললো চুপ করে বস, নাম আর বয়স বল। তো তার নাম এবং বয়স জেনার সঙ্গে সঙ্গে দুটো পুলিশ চলে গেল, গিয়ে ওখানে তো স্লিপ বার করতে হয় না, যেখানে অনেক লোককে লাইন দিয়ে স্লিপ বার করতে হয়, সেখানেতে ও ভিআইপির মতো বসে আছে কিন্তু ইয়েতে গাড়িতে। তো মোটামুটি দুটো পুলিশ চলে গেল, তারা গিয়ে ওর নাম তোর এজ জেনারেল এসছে, ওর কাছ থেকে ওটাকে নিয়ে চলে গেল, স্লিপ বার করে নিয়ে চলে গেল। বলে ঠিক আছে চল, তো স্লিপ হয়ে গেছে, চল এবার তো ভেতরে আছে। ওকে দুজন এদিকে একজন, ওদিকে একজন, 4 জন বডিগার্ড এভাবে ওকে নিয়ে চলে গেল, মানে পুরো ডাক্তারের কাছে নিয়ে চলে গেল। প্রচুর বড় লম্বা লাইন, জেনারেল পেশেন্ট দেখার জন্য প্রচুর বড় জেনারেল লাইন, লোক 2 ঘন্টা 3 ঘন্টা লাইন দিয়ে আছে, ও তো ভিআইপি, ওর জন্য কোনো লাইন ফাইন নেই। বলা ডাক্তার ভাই সরে যাও। 4 জন পুলিশ অলরেডি যেভাবে নিয়ে যায় না, 4 জন পুলিশ অলরেডি সবাইকে সরিয়ে দিয়ে ওকে আগে নিয়ে ঢুকিয়ে দিল। ডাক্তারবাবু এটাকে একটু আগে দেখে দিন, এটাকে আগে ছেড়ে দিন। তো সঙ্গে সঙ্গে সে ওখানেতে দেখে নিল, তাকে পুরোপুরি ছেড়ে দেওয়ার পর বলে চাকরি গাড়িতে বসলাম, 2 জন নিয়ে ওকে গাড়িতে গিয়ে বসিয়ে দিল। আর 2 জন চলে গেল ওই স্লিপটা কিনে ওষুধ আনতে, আবাসিক মেডিকেল দরকার, সেখানে ওষুধ আনতে চলে গেল। আমি মনে মনে ভাবলাম এই সময় ছোট না ভিআইপি রে, আমাদের জেনারেল লোকেদের বেটা কোন রকম পুলিশি প্রোটেকশন, কে কুড়ি লাইনে দাঁড়াতে গিয়ে কে বেড়ায়, পেছনে এলাকার পায়ে পাতে করে কি বেশি চলছে, আর ওখানে 4খানা বডিগার্ড নিয়ে এলো, ডাক্তার দেখালো চলে গেল, ওষুধ পর্যন্ত ওকে নিতে হচ্ছে না। এর থেকে ভালো লাইফ আর কি হতে পারে? কোনো টেনশন নেই, কোনো হেডেক নেই, কি খাবো কি করবো কিচ্ছু দেখতে হচ্ছে না তাকে। তো যদি খেয়ে পরে বেঁচে থাকায় লাইফ হয়, তাহলে এই লাইফটা তো আমার মনে হয় অনেক ভালো। এ শোনো, অন্যলোকে কালকে কি খাবো সেটা নিয়ে আমাকে তো চিন্তা করতে হবে না, ওটা সরকার চিন্তা করবে। যে মানুষগুলোকে না, কারণ মরে গেলে তো সরকার ভেসে যাবে, তো বাঁচিয়ে রাখার জন্য খাবার তো দিতেই হবে। একবার একটা ইয়েতে গেছি, আমার মোবাইল হারিয়ে গেছে, সিম মানে মোবাইল হারিয়ে গেছে, সিমের জন্য কমপ্লেন করতে গেছি। বাবা দেখছি পুলিশের ওখানে জেলাতে একটা কয়েদি বসে, তার সঙ্গে আমার টেবিল ফ্যান, বলছি ওরে বাপরে, হয়তো বাড়িতে কোনো টেবিল ফ্যান নেই, ওখানে টেবিল ফ্যান নিয়ে রয়েছে। বলছে স্যার একটা বিড়ি দিন, বলছি চিন্তা কর, বোধহয় কিন্তু আগে দিলাম, আবার এখানে কিলোর জন্য চিন্তা করো, বাইরে থাকলে ওই বিড়িটা কিনে খেতে হতো, ওখানে বিড়িতে পারছে, একটা বিড়ি দিন ফ্যানের তলা করছে, বাইরের উপর পা তুলে বিড়ি মারছে। এই হচ্ছে লাইফ, ক্লিয়ার হয়েছে? আর আমাদের একটা ইয়াং ছেলেকে একটা বিড়ি কিনতে গেলে কি কত স্ট্রাগল করতে হয় তাকে, খেয়ে পড়ে বেঁচে থাকতে হয়, তাহলে ওটা তো বেস্ট লাইফ আছে। তার জন্য এত দিন জেগে রাত জেগে এত 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করা কি দরকার রয়েছে? যদি কষ্ট করতেই হয় তাহলে লাইফে এমন কষ্ট করবো যেন জীবনের সব সুখটাকে হাসিল করতে পারি। ইয়ে সর্ব রেডি আছে আমরা প্রত্যেককে?